আমার বন্ধু আর অশোকের কাছে আসবো। অশোকের লেখা মানেই একটা নতুন কিছু বলে এই কারণে ওর লেখা যারা পড়েছেন তারা দেখবেন সাধারণ কোনো বিষয় আমরা সাধারণ চোখে যেটা ধরা পড়ে তার একটা অসাধারণ উপলব্ধি সেটা লেখাতে তুলে আনে। আর সেই লেখাটা একটা ব্যঙ্গাত্মক সমাজকে খোঁচা দিয়ে কিছু মানুষকে জাগিয়ে তোলার ক্ষেত্রে তার কলম অত্যন্ত নিপুণভাবে এ সমাজের কথা বলে। এবার শুনি একটু অশোক ভাইয়ের কাছে। অশোক, আমরা আজকে কি জানবো? আমরা কিছু নতুন শিখতে চাই আজকে সাহিত্যের মহাকুম্ভে। নমস্কার, পেশায় শিক্ষকতা করি, তো এখানে বসে বসে বলবো না, চেয়ারে বসে ক্লাস করা খুব খারাপ। আমি ক্লাস করব এবং ওখানে করব, দুটোই। প্রথম শুরুতেই প্রকাশ যে কনভেনশনাল কোনো কিছুতে ও যাবে না। আনকনভেনশনাল কিছু করার ক্ষেত্রে অশোক আমাদের অত্যন্ত সুপরিচিত নাম। একটু জোরে হাততালি হোক শ্রী অশোক দেবের জন্য, শুনি তার মুখে কথা। নমস্কার, আমি মঞ্চে উপবিষ্ট যারা আছেন, যারা এখানে আছেন সামনে, সকলকে যথাযথ সম্ভাষণ জানাই। আমাকে ঠাড়ে ঠোরে যা বলা হয়েছিল সেটা হচ্ছে তুমি কিন্তু কথা বলবে, এবং কি নিয়ে বলবে তোমার। কিছুদিন আগে আবার বলা হলো যে এই তুমি কি নিয়ে বলবে। আমি বললাম যে উপভাষী বাঙালির সাহিত্য চর্চা। যেহেতু সেটা আমার ভেতরে একটু একটু চুলকাচ্ছে, সেটা আমি বলে নেব, তারপর সেখানে আড্ডা মারব। আজকে কৃষ্ণা একাদশী, মাতৃহীনতার 1 বছর। ওদেরকে আমি বলেছিলাম যে আসতে হয়তো পারবো না, যাই হোক মা নেই 1 বছর হলো। এই 1 বছরে মায়ের সঙ্গে আমার কথা বলার ভাষা নীরবতা। এই ভাষা নিয়ে কিছুদিন আগে কথা হয়েছিল যে মায়ের ভাষা, মাতৃভাষা ইত্যাদি ইত্যাদি। 21শে ফেব্রুয়ারি এটা শুরু হয়েছে। এই যে মায়ের সঙ্গে আমি কথা বলছি এখন, এই যে নীরবতা, সেটা কি ভাষাহীন? আমার মনে হয় যে মায়ের সঙ্গে আমি যে ভাষায় কথা বলছি এখন, সে ভাষাটা আমার। আর আমাকে যেটা মা আমাকে শিখিয়েছিলেন সেটা মাতৃভাষা নয়। যে ভাষায় আমি বড় হয়েছি, আমার ব্যক্তিত্ব তৈরি হয়েছে, যে ভাষায় আমি স্ল্যাং শিখেছি, সেসব ভাষা হচ্ছে মাতৃভাষা। এখন এই মাতৃভাষার মধ্যে কিছু কিছু ভাষা কে বলা হলো উপভাষা, আর কিছু কিছু ভাষা মুখ্য ভাষা। তো আমি একদম ছোট করে, যেহেতু আড্ডাটা মজার, একদম ছোট করে বলে এটা চলে যাব। বিশেষ করে যারা নতুন লিখতে আসছেন তাদের জন্য বলবো। তো আগে এই যে এলাকাটা ছিল এখানে, এই এলাকায় রাজ আমলে খুব বিদ্যাপতি পড়া হতো। রাজা একদিন রাগ করে এই বিদ্যাপতির অশ্লীল, বিকজদা আছেন জানবেন, বিদ্যাপতি অশ্লীল। রাজ আমলে ত্রিপুরায় প্রথম নিষিদ্ধ বই হচ্ছে বিদ্যাপতির বইখানি, এবং সেটি এখানে পড়লে পরে পুলিশ ধরে নিয়ে যেত। হারিকেন নিয়ে পুলিশ ঘুরে বেড়াতো, কেউ পড়লে সেটি নিয়ে যেত। কেন? যে প্রেম, যে শারীরিক মানসিক সম্পর্ক আমরা প্রাতিষ্ঠানিকভাবে দেখতে শিখেছি, বিদ্যাপতি সেভাবে বর্ণনা করেননি, সেভাবে বলেননি। সুতরাং যখন একটি ভাষাকে এরকম একটা জায়গায় নিয়ে যাওয়া হয় যে এটা হচ্ছে শুদ্ধতর আর এটা হচ্ছে উন্নতর বা অশুদ্ধ ভাষা, কিন্তু আমি যখন যে ভাষায় কথা বলি সে ভাষায় আমি না বলতে পারলে আমার অসুবিধাটা কি হয়? দেখুন, যখন আমার কলমটা আমি পাচ্ছি না, তখন আমি একটি প্রকল্প তৈরি করছি যে হয়তো কলমটা শার্টের পকেটে আছে। তারপর যাই, শার্টের পকেটে গিয়ে দেখি যে কলমটি নেই। তাহলে একটা প্রকল্প ভুল প্রকল্প হলো। আরেকটি নতুন প্রকল্প তৈরি করি, হয়তো ড্রয়ারে আছে। যাই, ড্রয়ারে আছে বা নেই। এরকমভাবে নতুন নতুন প্রকল্প তৈরি করি এবং নতুন নতুনভাবে পরীক্ষা করি এবং পর্যবেক্ষণ করি, করে ঠিক সিদ্ধান্তে আসি যে কলমটি হারিয়ে গেছে বা এই তো পেলাম। এটা হচ্ছে চিন্তার কাজ।
আর কখনো আমি একটি এমন কলম বানাবো, আমি যা লিখব সে বলবে। সারাক্ষণ বসে বসে ভাবি এরকম যদি একটি কলম হয় কিরম হবে। বা কেউ একটি চিঠি লিখে পাঠালেন, সেই চিঠিটি নিজে নিজে বলবে, সেটা ভাবনার কাজ। এখন একটা এমন সময় এসে গেছে যে সকলে চিন্তা করছেন, নিজে নিজে সমস্যা তৈরি করছেন, কলম হারিয়ে যাওয়ার সমস্যা। সেই সমস্যার নিজে নিজেই প্রকল্প তৈরি করছেন এবং ক্রমাগত ভুল এবং অপ্রয়োজনীয় প্রকল্প তৈরি করে করে একটা কনফিউশন তৈরি হচ্ছে। 1930 সাল নাগাদ সারা বিশ্বে যে কনফিউশন ছিল, আজকে আবার সারা বিশ্বে সেই কনফিউশন তৈরি হয়েছে। এখন কেউ সিদ্ধান্ত নিতে পারে না। কোনো আমাদের যে ভাষাটি নিয়ে আমরা এখানে কথা বলছি, সেই ভাষাভাষী একটির মাত্র রাষ্ট্র সারা পৃথিবীতে আছে। খুব বিপুলভাবে কনফিউজড, তারা বিভ্রান্ত। কি করবে, ভাষাটি নিয়েই বা কি করবে, দেশটি নিয়ে বা কি করবে, সে নিয়ে কনফিউজড। কারণ ভাবুক কমে গেছে, সবাই চিন্তা করছে। এত চিন্তিত মানুষ যে এখন যে কেউ নিজেকে ডায়াগনোজ করে ফেলে যে আমি ডিপ্রেসড, আমি ডিপ্রেশনে চলে গেছি। যেন ওই ঘরে ডিপ্রেশন আছে, আমি এই ঘরে আছি, সেই ঘরে চলে গেছি। সবাই সাইকিয়াট্রিস্ট। যার ফলে সাহিত্য পাঠের যে আনন্দ, সেই আনন্দটা আমরা এখন আর পাই না। কোনো কোনো সিনেমা দেখলে প্রথম দৃশ্যেই খুন খারাপি এরম হয় যে এই শিল্প মাধ্যমটার থেকে তাৎক্ষণিকভাবে সরে থাকতে ইচ্ছে করে। এখন এই যে লোকগুলি একটু আগে এলেন, তারা তাদের ভাষায় বললেন, টাকাকে টিকা বললেন, পাঁশিকাকে পাঁশিকে বললেন, তারা কি টিকে থাকবেন না? আমরা যে যাইতাছি খাইতাছি কই, আমরা কি বাঁচতাম না? তাহলে এই যে 20-30 কোটি বাঙালি, তার মধ্যে 150,000 মানুষের দুটো ডিস্ট্রিক্ট থেকে ঠিক করে দেয়া হলো এই হচ্ছে তোমার মান্য ভাষা। সেটা দিয়েই আমরা সবাই সাহিত্য চর্চা করছি। এতে কি হচ্ছে? হচ্ছে এই যে আমার যে সদা, তার ভাষা কলকাতার লোকে বুঝতে পারছেন না, নিচ্ছেন, কিনছেন, পড়ে আবার ফোন করে বলছেন কি বলেছে গো এখানে, অথচ তার ভাষাটা আমি পড়তে পারছি, তারটা আমি বুঝতে পারছি। এক। দুই হচ্ছে এই যে আমাদের যে মাস ফিলোসফি, মাস মেমোরি, এগুলোর কাছে আমরা যেতে পারছি না। একটু জ্ঞান জ্ঞান লাগবে, তারপর আবার হালকা করে দিচ্ছি। তো এই যে মাস মেমোরি, যে সকল মানুষের গণস্মৃতি, গণস্মৃতি কি ব্যক্তি হিসেবে যদি বলি, দেখবেন কোনো কোনো সোশ্যাল মিডিয়াতে যখন একটি লোক নতুন আসে, তখন তার স্মৃতিকথা লেখে যে আমাদের সময়ে, 19 বছরেরটাও লিখছে আমাদের সময়ে, 91 বছরেরটাও লিখছে আমাদের সময়ে। বিকজ এই যে স্মৃতিটা এর কাছে প্রিয়, এরকমভাবে সারা গণমানুষের স্মৃতি থাকে। সেরকম স্মৃতিগুলো হচ্ছে এপিক। সেই কেউ কেউ না পড়েও, কোনোদিন না উল্টেও এপিকের, মিথের, সেগুলো বলে দিতে পারেন নির্ভুলভাবে। এরকম নতুন করে গণস্মৃতিতে যেতে পারে এরকম ভাষা আমাদের কাছে নেই। হ্যাঁ, মেঘনাদ বধকাব্য, সেদিন একজন দেখা যাচ্ছে এখানে বিলোনিয়া কলেজের, হাত তোলো, শিক্ষক তো হাত তুলিয়ে নিলাম। সেদিনও বলেছি, আবার রিপিট করছি, যারা শুনেছেন তারা ক্ষমা করবেন, যে এই যে মেঘনাদ বধকাব্য হলো, সেখানে একদম মেঘনাদ কাব্য রামায়ণকে বিনির্মাণ করেছে, সত্য। কারণ তার একদম ছন্দ থেকে শুরু করে সব কিছুতেই এটা পরিবর্তন হয়েছে। কিন্তু মেঘনাদ কাব্য ঘরে ঘরে পড়া হয় না, সেটা ইন্টেলেকচুয়াল। কিন্তু রামায়ণ ঘরে ঘরে পড়া হয়। সুতরাং সেই ভাষাটা আমাদের সন্ধান করতে হবে, যে ভাষায় আমাদের কাজ করলে পরে আমাদের মানুষ সেটা বুঝতে পারবেন। তাই এখানে ত্রিপুরাতে যারা কাজ করছেন বা সাহিত্যের কাজ করছেন, সেটা এই ভাষাটি ভুলে গেলে হবে না, আমাদের নিজের ভাষাটি ব্যবহার না করলে হবে না। কিন্তু কাব্য সাহিত্যে সেটা করা কঠিন, আমি নিজেও পারি না, কেউ কেউ পারেন। বাংলা ভাষায় যত যত উজ্জ্বল সনেট রচিত হয়েছে, তার একটি পর্ব, আর এই যে আমার আলোচনাটি যেভাবে আমি বলার কথা ছিল,
এই আড্ডার পরিবেশ দেখে সেটি আর বলছি না, আড্ডার লোভ টানছে বেশি, তাই ওই সনেটটি পড়ে আপনাদের মুক্তি দেবো। মোবাইলটি আনতে হবে। মোবাইলটি আনার ফাঁকে এটা বলে রাখি, এই যে আড্ডার ফাঁকে যেটা বললো, শুরুতেই যেভাবে শুরু করলো তাতে আড্ডাটি কতখানি আকর্ষণীয় হবে সেটা আপনারা নিশ্চয়ই অনুধাবন করতে পারছেন। আপাতত অশোকের এই পাঠেই থাকি। আমি আমার বন্ধুদের সফট টার্গেট। আপনারা জানেন এখানে এরা সবাই কি করেছে, কতগুলো এরম লাগিয়েছে ছবি, হ্যাঁ, দাড়িওয়ালা ছবি। আমার কবে থেকে কোথার থেকে ছবি নিয়ে লাগিয়ে যে দিয়েছে, ছবিতে ওকে চেনা যায় না। এবার চেনা যায় না। এবার এর সামনে দাঁড়িয়ে ছবি তুলছে আর বলছে 500 টাকা পাঠাও, খাওয়াও। এরকম স্কুলের কলিগ, পুরনো স্টুডেন্ট, স্যার টাকা পাঠাও, এই তোমার ছবি এখানে পেয়েছি ওখানে পেয়েছি। এরা খুব দুষ্ট। তো এই দুটো তো খুবই দুষ্ট। যাই হোক, বাংলা ভাষায় রচিত আমার পড়া উজ্জ্বলতম সনেটগুলোর মধ্যে একটি আপনারা সবাই জানেন। জামার ভিতর থেকে জাদুমন্ত্রে বাড়ায় ডাহুক, চুলের ভিতর থেকে আকবর বাদশার মোহর, মানুষ বেবাক চুপ, হাটবারে সকলে দেখুক, কেমন মুসর দিকা টেকা লইয়া যায় বাজিকর। চোখের ভিতর থেকে সোহাগের পাখিরে উড়াও, বুকের ভিতর থেকে প্রীতির পূর্ণিমার সান। নিজেই তাজ্জব তুমি, একদিকে যাইবার চাও অথচ আরেক দিকে খুব জোরে দেয় কেউ টান। সে তোমার পাওনার এতটুকু পরোয়া করে না, খেলা যে দেখায় তার দেখানোর ইচ্ছায় দেখায়। ডাহুক উড়াইয়া দিয়া তারপর আবার ধরে না, সোনার মোহর তার পড়ে থাকে পথের ধুলায়। এ বড় দারুণ বাজি, তারে কই বড় বাজি কর, যে তার রুমাল নারে পরাণের গহীন ভিতর। নমস্কার। অসাধারণ বললে বোধহয় কম বলা হয়। মেঘনাদ বধ কাব্য, সেই মহাকাব্যের কথা উল্লেখ করে সনেটের আঞ্চলিক একটি সনেটের উচ্চারণ করে অশোক তার জায়গায় বসে পড়ল। কিন্তু আমাকে সে নাড়া দিয়ে গেল প্রথম লাইনের প্রথম কথাটি বলে। আসলে একটিমাত্র বছর অশোক তার মাকে হারিয়েছে। আমি মাকে হারিয়েছি 8টি বছর হয়েছে। হঠাৎ করে ভেবে দেখলাম, সত্যি অশোক বোধহয় ঠিক কথাই বলল। মায়ের সঙ্গে এখন যোগাযোগের ভাষা শুধুই নিস্তব্ধতা। হয়তো কথা নেই, হয়তো কোনো ভাষায় তার প্রকাশ নেই, কিন্তু মা রয়েছেন মায়ের জায়গাতেই। মাকে 1 বছর হারানোর পর আজকের দিনটিতে সে দাঁড়িয়ে যেভাবে আমাদের আঞ্চলিক ভাষার সনেটের উপহার দিয়ে এই আলোচনাটাকে সমৃদ্ধ করলো, তার জন্য একবার জোরে হাততালি চাইব।